এরপর গাড়ি ছুটল পতেঙ্গার দিকে। চট্টগ্রাম আউটার রিং রোড দিয়ে যাওয়ার সময় রূপকথা জানালা দিয়ে সমুদ্রের হাওয়া প্রথমবার অনুভব করল। পতেঙ্গা সমুদ্র সৈকতে পৌঁছানোর পর তারা দেখল ঘাটে প্রচুর ভিড়। এরপর উৎস ওখানকার স্থায়ী একজনের সঙ্গে কথা বলে মানুষের ভিড় কম এমন একটা জায়গার সন্ধান খুঁজে পেল, যেখানে মানুষের ভিড় ঝামেলা অনেকটা কম আছে। সেই জায়গায় গিয়ে রূপকথা গাড়ি থেকে নেমে বালির উপর দিয়ে দৌড় দিল। উৎস মোটেও বাধা দিল না, উল্টো সেও ছুটল রূপকথার পেছন পেছন। সূর্য তখন পাটে বসার প্রস্তুতি নিচ্ছে। আকাশের নীল আর ধূসর আভা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে সমুদ্রের গর্জনের সঙ্গে। রূপকথা জীবনে এই প্রথম সমুদ্র দেখছে। অসীম জলরাশির দিকে তাকিয়ে সে এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। ঢেউগুলো যখন তার পায়ের কাছে এসে আছড়ে পড়ছে, রূপকথা তখন আনন্দে আত্মহারা হয়ে গেল। উৎস জড়িয়ে ধরে বলল, আমার বিশ্বাস হচ্ছে না আমি সমুদ্র দেখতে এসেছি। সবকিছু কেমন কল্পনা মনে হচ্ছে। উৎস রূপকথার মাথায় হাত বুলিয়ে বলল, দেখো, তোমার জীবন আমি কল্পনা থেকে আরো বেশি সুন্দর করে সাজিয়ে দেব। এভাবে কিছুটা সময় কেটে যাওয়ার পর রূপকথা উৎসকে ছেড়ে আবারও নিজের মতো আনন্দ করতে লাগলো। পাশ থেকে উৎস তাকিয়ে দেখছে রূপকথার সেই বাঁধন ভাঙ্গা আনন্দ। কিছুক্ষণ পর রূপকথা এসে তার হাত ধরে সমুদ্রের ভিজে বালির উপর দিয়ে হাঁটতে লাগলো। রূপকথা হঠাৎ উৎসের হাত ছেড়ে হাঁটা থামিয়ে নিচু হয়ে ভেজা বালির উপর একটা কাঠি দিয়ে বড় করে একটা ভালোবাসার প্রতীক আঁকল। তার মাঝে লিখল উৎস প্লাস রূপকথা। উৎস আজও রূপকথার ব্যক্তিগত ফটোগ্রাফারের দায়িত্ব পালন করছে। একটু পর পর রূপকথাকে বিভিন্ন পোজে ছবি তুলে দিচ্ছে। রূপকথা সমুদ্রের পানিতে দাঁড়িয়ে দু হাত মেলে মনে মনে বলল, ইয়া মালিক, শুক্রিয়া তোমার দরবারে আমাকে এত সুন্দর একটা দিনের সাক্ষী করানোর জন্য। আজকের এই মুহূর্তটা আমার কাছে জীবনের সেরা প্রাপ্তি। আমি আজ প্রথমবার সমুদ্র দেখেছি, আর সেই মানুষটার সাথে দেখছি যাকে আমি নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি, যাকে হারানোর ভয় আমাকে তীব্রভাবে গ্রাস করে নিয়েছে। সাগরের এই নোনা পানির যেমন কোনো কমতি নেই, তেমন তার প্রতিও যেন আমার ভালোবাসার কোনো কমতি না হয়। আল্লাহ, তুমি দেখো, তার বুকের বাম পাশটা আর তার পাশের কবরের জায়গাটুকু যেন আমার জন্যই হয়। আমি যেন ইহকাল পরকাল দুটোই তার সঙ্গে কাটিয়ে দিতে পারি আল্লাহ। উৎস অনেকক্ষণ রূপকথাকে নিশ্চুপ দু হাত মিলে দাঁড়িয়ে থাকতে দেখে তার কাঁধে হাত রাখল। আকাশের শেষ বিকেলের লাল আভা তাদের দুজনের মুখে এসে পড়ল। উৎস শান্ত গলায় বলল, এভাবে দুহাত মেলে দাঁড়িয়ে কি ভাবছ? রূপকথা কিছু না বলে উৎসকে শক্ত করে জড়িয়ে ধরল। উৎসও ধরল। তাদের উষ্ণ আলিঙ্গনের সাক্ষী হলো আকাশ, বাতাস, সমুদ্র, ঝাউবন আর আশেপাশের গুটি কয়েক মানুষ। সাজের বেলা ঘনিয়ে আসছিল। পতেঙ্গার ঝাউবনের মাথার উপর দিয়ে এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছিল নীল দিগন্তে। রূপকথা উৎসের বুকে মাথা রেখে তাকিয়ে রইল সেই দিগন্ত জোড়া জলরাশির দিকে। এক অদ্ভুত শান্তি আর ভালো লাগায় ভরে উঠল তার মন। উৎস রূপকথাকে ছেড়ে তার হাত ধরে বলল, চলো। রূপকথা জিজ্ঞেস করল, কোথায়? বাড়িতে। আর একটু থেকে যাই না প্লিজ? আজকে না, অন্যদিন। রূপকথা আর কিছু বলল না, মন খারাপ করে উৎসের সঙ্গে হাঁটা ধরল। উৎস রূপকথাকে গাড়িতে বসিয়ে পাশের একটা দোকান থেকে 2 লিটার পানি কিনে নিল। এরপর সেই পানি দিয়ে অতি যত্ন সহকারে রূপকথার পা ধুয়ে দিল। গাড়িতে রেখে যাওয়া জুতা জোড়া তার পায়ে পরিয়ে দিল। মুহূর্তেই রূপকথার মন খারাপ হাওয়ায় উড়ে গেল। চট্টগ্রামের প্রশস্ত হাইওয়ে ধরে ছুটে চলছে উৎসের কালো রঙের গাড়িটা। গন্তব্য রাউজান। সন্ধ্যার মায়াবী আলোয় চারপাশটা ধীরে ধীরে আবছা হয়ে আসছে। রূপকথা জানালার কাচ ভেদ করে বাইরে দ্রুত ধাবমান দৃশ্যপটের দিকে তাকিয়ে আছে। গাড়ির এসি ঠান্ডা হাওয়ায় যখন জানালার ফাঁক দিয়ে চুইয়ে আসছে, তখন বারবার তার রেশমি চুলগুলো অবাধ্য হয়ে চোখের উপরে এসে পড়ছে।
রূপকথা সেদিকে ভ্রুক্ষেপ করছে না, তার মনটা এখনো পতেঙ্গার সেই নোনা জলের গর্জনে আটকা পড়ে আছে। উৎস নিপুণ হাতে ড্রাইভ করছে, তবে তার মনোযোগের একটা বড় অংশ রূপকথার দিকে। পতেঙ্গার সেই বিখ্যাত ব্রেকআপ ঝালমুড়ি খেয়ে রূপকথার এখন নাজেহাল অবস্থা। ঝালের চোটে মেয়েটার চোখ মুখ টকটকে লাল হয়ে গেছে, নাক দিয়েও পানি পড়ছে। উৎস বারবার বারণ করেছিল এতটা ঝাল না খেতে, কিন্তু রূপকথা কি আর বারণ শোনার পাত্রী? প্রথমবার সমুদ্র দেখার উন্মাদনায় সে তখন সব ভুলে বসেছিল। নীরবতা ভেঙে রূপকথা হঠাৎ উৎসের দিকে তাকিয়ে একটু গম্ভীর গলায় বলল, শুনুন, একটা কথা মন দিয়ে শুনে রাখুন। এই তৃষানি আপুর থেকে সবসময় দূরে দূরে থাকবেন। রূপকথার আকস্মিক কথায় উৎস এক পলক তার দিকে তাকিয়ে একটা লম্বা দীর্ঘশ্বাস ছাড়ল, এরপর ধীরে স্থিরে বলল, কোনোদিন মনে হয় কাছাকাছি ছিলাম যে আজ আলাদা করে দূরে থাকতে হবে? রূপকথা দমার পাত্রী নয়, সে জেদ ধরে বলল, এত কথা আমি জানি না, আমি শুধু আপনাকে সাবধান করে দিচ্ছি। ওই মহিলাকে আমার একদম সহ্য হয় না, তাই বলেছি তার ছায়া থেকেও দূরে থাকবেন আপনি, মনে থাকবে। উৎস আর কথা বাড়ালো না। সে জানে রূপকথার এই অধিকারবোধ আসলে নিখাত ভালোবাসা থেকেই আসে। সে জানে রূপকথা তাকে ভালোবাসে ভীষণ রকমের। তাই তো উৎস মৃদু হেসে আবারও ড্রাইভ করায় মন দিল। গাড়ি যখন রাউজানের রিঙ্কিদের বাড়ির গেটে পৌঁছালো, তখন ঘড়িতে সন্ধ্যা 6:30 বেজে গেছে। গাড়ি থেকে নামতেই সামনে দেখা মিলল রিঙ্কির। সে গাল ফুলিয়ে দরজায় দাঁড়িয়ে আছে। তাদের দেখেই মুখ ঝামটা দিয়ে বলল, আজকে কি তোমাদের ঘুরতে যাওয়া খুব দরকার ছিল? তা গেলে যখন আবার ফিরে আসলে কেন? একেবারে ঢাকা চলে যেতে পারতে। রূপকথা অপরাধীর মতো হেসে রিঙ্কির কাছে গিয়ে তার হাত ধরল, বলল, আরে মাত্র তো 6:30 বাজে, আমরা তো বেশ তাড়াতাড়ি চলে এলাম। বিয়ে বাড়ির কাজ তো সব রাত থেকে শুরু হবে, এত রাগ করছো কেন আপু? রিঙ্কি তার হাত ছাড়িয়ে নিয়ে গটগট করে ভেতরে যেতে যেতে বলল, তোমাদের রুমের বিছানায় শাড়ি পাঞ্জাবি রেখে এসেছি, পারলে একটু সময় মতো রেডি হয়ে নিও। আমি আর কারোর জন্য অপেক্ষা করতে পারবো না। রূপকথা একটু অসহায় বোধ করলেও উৎসের দিকে তাকিয়ে দেখলো সে মুখ টিপে হাসছে। রূপকথা রিঙ্কির পেছনে গিয়ে আবারও বলল, ঠিক আছে আপু, একদম ঠিক সময় রেডি হব, কিন্তু প্লিজ আজকের দিনে তুমি এভাবে মুখ ফুলিয়ে থেকো না। রিঙ্কি কোনো জবাব না দিয়ে ভেতরে চলে গেল। এরপর উৎস আর রূপকথাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। সারাদিনের জার্নি আর সমুদ্রের বালু বাতাস শরীরে এক ধরনের ক্লান্তি ধরিয়ে দিলেও মেহমানদারির চাপে বসে থাকার জো নেই। নিচে নেমে হালকা পাতলা নাস্তা খেয়ে রূপকথা দ্রুত তৈরি হতে শুরু করলো। আজ রিঙ্কির গায়ে হলুদ। পুরো বাড়ি আলোকসজ্জায় ঝলমল করছে। উঠানের একপাশে বিশাল স্টেজ সাজানো হয়েছে গাঁদা ফুল আর রঙিন কাপড় দিয়ে। বাড়ির মেয়েরা সবাই আজ একই থিমে সেজেছে। সবার পরনে কমলা আর গোলাপি রঙের দারুণ কম্বিনেশনের শাড়ি। রূপকথা যখন সেই শাড়িটা পরে আয়নার সামনে দাঁড়ালো, তখন তাকে যেন এক জীবন্ত প্রতিমা মনে হচ্ছিল। মেয়েদের খপায় গজা হয়েছে তাজা গাঁদা ফুল আর হাতে ম্যাচিং রেশমি চুড়ি। অন্যদিকে বাড়ির ছেলেরা সবাই পরেছে ধবধবে সাদা পাঞ্জাবি। উৎস যখন সাদা পাঞ্জাবিতে রুমের ভেতর ঢুকলো, রূপকথা এক মুহূর্তের জন্য তার সাজগোজ থামিয়ে তাকিয়ে রইল। সাদা রঙে এই মানুষটাকে কেন যে এতটা আভিজাত্যময় দেখায় তার রূপকথার জানা নেই। শুরু হলো গায়ে হলুদের মূল অনুষ্ঠান। স্টেজ জুড়ে তখন খুশির বন্যা। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আর কাজিনদের ভিড়ে পা ফেলার জায়গা নেই। রিঙ্কিকে হলুদের ছোঁয়া দিতে সবাই লাইন ধরে দাঁড়িয়েছে। একদিকে চলছে সম্মিলিত নাচ, অন্যদিকে সাউন্ড বক্সে বাজছে চট্টগ্রাম চিরচেনা বিয়ের গান। ফারুক সাহেব আর আয়েশা বেগমকে মাঝখানে রেখে উৎস আর রূপকথা দুজন দুপাশে দাঁড়ালো। এরপর তাদের কয়েকটা ফ্যামিলি ফটো তোলা হলো। এরপর শুরু হলো কাজিনদের গ্রুপ ফটো। সবচেয়ে মজার ছিল কাজিনদের দলীয় নাচ। সোনা বন্ধু তুই আমারে গানের তালে তালে ছোট বড় সবাই যখন একসাথে কোমর দুলাচ্ছিল, তখন দেখতে বেশ লাগছিল। রূপকথা তো পুরোটা সময় দারুণভাবে এনজয় করছে।
তার কাছে রিঙ্কির বিয়েটা কোনো রাজকীয় বিয়ের চেয়ে কম কিছু না। স্টেজে নানান রকমের নাস্তা সাজিয়ে রাখা হয়েছে, মিষ্টি বা ঝাল নাস্তা কোনো কিছুরই কমতি নেই। রূপকথা আজ শখের বসে হাতে লম্বা ফেক নেলস লাগিয়েছে। নখগুলো সুন্দর দেখালেও তা দিয়ে খাবার তুলতে গিয়ে সে ভীষণ বিপদে পড়ল। কোনোভাবেই হাত দিয়ে কিছু খেতে পারছিল না মেয়েটা। উৎস দূর থেকে রূপকথার কষ্ট দেখছিল। সে কাছে এসে নিচু স্বরে বলল, খাওয়ার যখন এতই কষ্ট, তখন খেতে হবে না, রুমে যাও। শুধু শুধু এখানে কষ্ট করার মানে হয় না। উৎস আসলে রূপকথার কষ্ট কমাতে চেয়েছিল, কিন্তু রূপকথা কথাটাকে ভুল বুঝলো। তাই তো রূপকথা কোনো কথা না বলে মুখ গমরা করে উঠে সোজা রুমে চলে গেল। মিনিট 15 পর রূপকথা রুমে বিছানায় বসে গাল ফুলিয়েছিল। হঠাৎ তার নজরে পড়ল পাশের টি টেবিলে সুন্দর করে সাজানো এক প্লেট খাবার রাখা, পাশে ঢাকা দেওয়া জলের গ্লাস। রূপকথা অবাক হলো, এটা কখন এলো? এরই মধ্যে রুমে প্রবেশ করলো উৎস, হাতে একটা ছোট্ট বাটি আর টিস্যু। সে দরজা আলতো করে লাগিয়ে রূপকথার সামনে এসে বসলো। রূপকথা অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, এখানে কেন এসেছেন? উৎস হাসলো। সে রূপকথার অভিমান ভরা মুখটা দু হাতে নিজের দিকে ঘুরালো, শান্ত গলায় বলল, মাথা মোটা একটা মেয়ে, ওখানে সবার সামনে তুমি হাত দিয়ে খেতে পারছিলে না, আর আমিও সবার সামনে তোমাকে খাইয়ে দিতে পারছিলাম না, তাই বলেছি রুমে আসতে। তোমার কি মনে হয় আমি কি আমার বউকে না খাইয়ে রাখবো? রূপকথা তার চিন্তা ভাবনার লজ্জিত হলো। মনে মনে নিজেকে খুব কড়াভাবে বোকাঝোকাও করছে। এরই মধ্যে উৎস নিজের হাতে ছোট ছোট লোকমা বানিয়ে রূপকথার মুখের কাছে ধরল। রূপকথা প্রথমবার একটু ইতস্তত করলেও পরে স্বাভাবিকভাবেই খেতে লাগলো। উৎস অতি যত্ন সহকারে রূপকথাকে খাইয়ে দিতে লাগলো। রূপকথা তৃপ্তি করে খেতে খেতে বলল, সরি, আমি আসলে ভুল বুঝেছিলাম আপনাকে। উৎস রূপকথার ঠোঁটের কোণে লেগে থাকা ঝোল টিস্যু দিয়ে মুছে দিয়ে বলল, এটা আবার নতুন কি? ভুল তো তুমি সবসময় বোঝো। রূপকথা বোকা হাসলো। কি বলবে সে? উৎস তো ভুল কিছু বলেনি। বাইরে তখনও গানের আওয়াজ শোনা যাচ্ছিল, বাড়ির মানুষের হই হুল্লোড় শোনা যাচ্ছিল। এই মুহূর্তে রুমে প্রিয় মানুষের এত সুন্দর যত্ন রূপকথার কাছে মনে হলো এই পৃথিবীটা বড় বেশি সুন্দর। উৎসের এই নীরব যত্নই যেন রূপকথার কাছে হাজারটা আই লাভ ইউ টুর চেয়েও দামি। খাওয়া শেষ করে উৎস রূপকথার কপালে একটা হালকা চুমু খেয়ে বলল, এবার চলো নিচে যাই, নয়তো রেঙ্কি ভাববে আমি তোমাকে চুরি করে লুকিয়ে রেখেছি। এমনিতেও আমার উপর রেগে আছে, অসময় তোমাকে ঘুরতে নিয়ে গেছে বলে। যাই বলেন, আজকের বিকেলটা কিন্তু বেস্ট ছিল। আমি এই দিনটার কথা জীবনেও ভুলবো না। ঠিক আছে, ভুলবো না, এখন নিচে চলো। রূপকথা একটু থেমে উৎসের চোখে চোখ রেখে দাঁড়ালো। এরপর তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, জাওয়াদ সাহেব, ধন্যবাদ আপনাকে। উৎস তাকে জড়িয়ে ধরল, জিজ্ঞেস করল, কিসের জন্য? আমাকে এত সুন্দর একটা বিকেল উপহার দেওয়ার জন্য। উৎস কিছু বলল না, শুধু আস্তে করে রূপকথার মাথায় ঠোঁট ছোঁয়ালো। উৎস আর রূপকথা যখন রুম থেকে পুনরায় নিচে নেমে এলো, তখন বাড়ির পরিবেশ আরও কয়েক গুণ বেশি উৎসব মুখর হয়ে উঠেছে। গ্রামের বাড়ির বিয়ে আসল মজা যে এই হই হুল্লোড় আর রাত জাগা আনন্দেই লুকিয়ে থাকে, তা রূপকথা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। রিঙ্কি তখন স্টেজে বসা, তার দুগাল হলুদে মাখামাখি। রূপকথা এগিয়ে গিয়ে আবারও রিঙ্কির পাশে বসলো। এবার রিঙ্কি আর রাগ করে নেই, বরং রূপকথাকে দেখে চোখ টিপে হাসলো, নিচু স্বরে বলল, কি ভাবি, ভাইয়া কি রাগ ভাঙিয়েছে? খাওয়া দাওয়া হলো? রূপকথা লজ্জা পেয়ে রিঙ্কির হাতে চিমটি কেটে বলল, বউ মানুষ, এত দিকে নজর কেন? হ্যাঁ, হয়েছে, আর লজ্জায় লাল নীল গোলাপি হতে হবে না। রূপকথা আশেপাশে তাকিয়ে রিঙ্কিকে জিজ্ঞেস করল, আপু একটা কথা জিজ্ঞেস করতাম। কি কথা? রূপকথা জিজ্ঞেস করল, তৃষানি আপু কোথায়? আসছি পর্যন্ত দেখছি না। তৃষানি আপু চলে গেছে। ওনার নানু থাকতে চেয়েছিল, কিন্তু উনি রাজি হয়নি। বলল এসেছে, সবার সঙ্গে দেখা হয়েছে, তার আর ভালো লাগছে না, তাই দিনে দিনে এসে দিনে দিনে চলে গেছে। তৃষানি চলে গেছে শুনে রূপকথা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল।
এরপর আর কিছু বলল না। কিছুক্ষণ পর শুরু হলো ফটোশনের দ্বিতীয় পর্ব। একে একে সব আত্মীয়রা এসে রিঙ্কির সাথে ছবি তুলছে। রূপকথা আর উৎসকেও বারবার স্টেজে ডাকা হচ্ছিল। উৎস সাধারণত ক্যামেরার কিছুটা এড়িয়ে চলে, কিন্তু আজ রূপকথার আবদারে সে না করতে পারল না। ফটোগ্রাফার যখন বলল, ভাইয়া বাবের কাঁধে হাত দিয়ে একটু ক্লোজ হয়ে দাঁড়ান। তখন উৎস একটু ইতস্তত করলেও রূপকথার কোমরে হাত রেখে তাকে নিজের দিকে টেনে নিল। উৎস আর রূপকথা একসাথে এত সুন্দর সময় কাটাতে দেখে আয়েশা বেগম দূর থেকে মাশাআল্লাহ পড়লেন। নিজের ছেলে আর ছেলের বউকে এমন হাসি খুশি দেখতে পাওয়া যে কোনো মায়ের জন্যই পরম পাওয়া। গভীর রাত বাড়ার সাথে সাথে শুরু হলো কাজিনদের আসল উন্মাদনা। রাউজান অঞ্চলের বিয়ের গান বা ধামাল নাচের একটা অন্যরকম আমেজ আছে। বাড়ির ছোট বড় সব মহিলারা গোল হয়ে দাঁড়িয়ে তালি বাজিয়ে গান ধরল। রূপকথা এই সংস্কৃতির সাথে পরিচয় নয়, তবুও সে মাঝখানে গিয়ে সবার সাথে হাত তালি দিয়ে তাল মেলালো। প্রথমে সে তাল মেলাতে চায়নি, পরবর্তীতে রিঙ্কি, মিতু, আনিকা সবার জোরাজোরিতে সেও সবার সঙ্গে জয়েন করল। উৎসের খালা মামা সহ সকল মুরব্বীরা মিলে বিয়ে তদাকরি করছেন। উৎসকেও মাঝে মাঝে দৌড়াতে হচ্ছে কোনো কিছুর কমতি হলে, তবে তার চোখ সবসময় রূপকথাকে খুঁজে ফিরছিল। ভিড়ের মাঝে রূপকথাকে যখনই সে দেখছে, রূপকথা মিষ্টি করে একটা হাসি দিচ্ছে। উৎস তার হাসি দেখে বারবার ভাবছে, আচ্ছা, ওই এক টুকরো হাসিতে যে আমার সব ক্লান্তি ধুয়ে মুছে যাচ্ছে, সেটা কি ভদ্রমহিলা জানে? হলুদের অনুষ্ঠান শেষ হতে হতে রাত প্রায় 3টা বেজে গেল। পুরো বাড়ি এখন শান্ত, কিন্তু উৎসবের আমেজ রয়ে গেছে। উঠোনের ডেকোরেশনের বাতিগুলো তখনও জ্বলছে। রূপকথা আর উৎস যখন নিজেদের রুমে ফিরে এলো, তখন রূপকথার পা আর চলছিল না। হাই হিল আর শাড়িতে সে রীতিমতো ক্লান্ত। রুমে ঢুকে রূপকথা ধাপাস করে বিছানায় বসে পড়ল। উৎস দরজা লাগিয়ে তার কাছে এসে দাঁড়ালো। রূপকথা করুণ চোখে তাকিয়ে বলল, ফাল্লা, আমার পা দুটো মনে হয় শেষ আজকে। এত নাচানাচি করা মনে হয় ঠিক হয়নি। উৎস কিছু না বলে রূপকথার সামনে হাঁটু গেড়ে বসলো। এরপর অতি সাবধানে রূপকথার পা থেকে সেই হিল জুতোর জোড়া খুলে দিল। রূপকথা অবাক হয়ে দেখলো উৎস তার পায়ের পাতাগুলো আলতো করে টিপে দিচ্ছে। রূপকথা সরিয়ে নেওয়ার চেষ্টা করে বলল, আরে কি করছেন আপনি? ছাড়ুন তো। উৎস রূপকথার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, চুপ করে বসে থাকো। আমি না বলেছি সমুদ্রের বালিতে বেশি হাঁটাহাঁটি না করতে? আবার রাতে নাচে অংশ নিলে। কাল তো মেয়ের অনুষ্ঠান, তখন কি করবে? রূপকথা শান্ত হয়ে গেল। উৎসর হাতের স্পর্শে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়েছিল তার সারা শরীরে। সে উৎসের মাথায় হাত রেখে চুলে বিলি কেটে দিতে দিতে বলল, জেনে শুনেই তো নাচানাচি করেছি। আমি তো জানি আমার শাশুড়ির পোলাটা তো আছেই আমার সেবা করার জন্য। উৎস মুখ তুলে তাকালো। রূপকথার চোখে তখন ঘুমের ঘোর আর রাজ্যের মায়া। উৎস মৃদু হেসে রূপকথার হাতটা ধরে নিজের গালে ছোয়ালো। অন্ধকার রুমে শুধু বাইরের টুনি লাইটের হালকা আভা এসে বিচ্ছে। উৎস বলল, বড় হয়ে যাচ্ছ। বিয়ে হয়েছে, শাদী হয়েছে, কয়েকদিন পর সংসার হবে, এরপর বা। এইটুকু বলে রূপকথা থেমে গেল। উৎস বলল, কি হলো, থামলে কেন? রূপকথা কোনো উত্তর দিল না। বাইরে তখন ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। রাউজানের স্নিগ্ধ রাতটা যেন এই দু হৃদয়ের মিলনকে আরো গাঢ় করে তুলছিল। রূপকথা উৎসের কোলেই কখন যে ঘুমের রাজ্যে তলিয়ে গেল। উৎস তাকে পরম মমতায় বিছানায় শুয়ে দিয়ে নিজেও পাশে শুয়ে পড়ল। এরপর তাকে শক্ত করে নিজের বুকে আগলে নিল। রাউজানের স্নিগ্ধ সকালে পাখির ডাকে রূপকথার ঘুম ভাঙল। আজ রিঙ্কির বিয়ের দিন। সারা বাড়িতে এক অদ্ভুত ব্যস্ততা। চট্টগ্রামের বিয়ের সকালটা শুরু হয় এক রাজকীয় নাস্তার আয়োজনের মধ্য দিয়ে। বাড়ির উঠোনে বড় বড় দস্তরখানা বিছিয়ে মেহমানদের বসানো হয়েছে। চট্টগ্রামের বিয়ে বাড়িতে ঐতিহাসিক সকালের নাস্তায় থাকে গরম গরম নুনুগড়া পিঠা, হাতে তৈরি চালের রুটি আর তার সাথে গরম মাংসের কষা ভুনা। সাথে থাকে ঘন দুধের চা সহ আরো রকমারি নাস্তা।
রূপকথা অবাক হয়ে দেখলো মেহমানরা কতটা তৃপ্তি করে এই ভারী নাস্তা উপভোগ করছে। সে নিজেও উৎসের পাশে বসে ঝাল ঝাল মাংস দিয়ে গরম রুটি খেয়ে নিল। তৃপ্তিতে মনটা ভরে উঠল তার। নাস্তা শেষ হতেই সবাই যার যার মতো শাওয়ার নিয়ে রেডি হতে লাগলো। রূপকথা আজ নিজেকে অন্যরূপে সাজাবে। সে লাগেজ থেকে একটা মেরুন রঙের জমকানো জামদানি শাড়ি বের করলো, যেটার আঁচলে টার্সেল দেওয়া। শাড়ির পাড় জুড়ে সোনালি সুতোয় কারুকাজ। রূপকথা আজ একটু ভারী মেকআপ নিল। চোখের পাতায় গোল্ডেন শ্যাডো আর মোটা করে টানা কাজল। ঠোঁটে শাড়ির সাথে মিলিয়ে গাঢ় মেরুন লিপস্টিক। কানে পড়েছে স্বর্ণের ঝুমকো আর গলায় সীতাহার। চুলে একটা বড় খোপা করে তাতে এক গুচ্ছ তাজা লাল গোলাপ গুজে দিল। আয়নায় নিজেকে দেখে রূপকথা নিজেই চমকে গেল। আজ যেন তাকে কোনো এক রাজ্যের রাজকন্যা মনে হচ্ছে। উৎস রুমে ঢুকে রূপকথাকে দেখে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে মুগ্ধতা স্পষ্ট। উৎস নিজেও আজ সেজেছে আভিজাত্যে। তার পরনে অফ হোয়াইট রঙের সিল্কের পাঞ্জাবি আর তার উপর পড়েছে একটা অফ হোয়াইট কোটি। কোটির বোতামগুলো হীরের মতো ঝিলমিল করছে। রূপকথা উৎসের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, বাহ, শাশুড়ির পোলা তো আজ দেখি আমার থেকেও বেশি জোয়ান হয়ে গেছে। উৎস রূপকথার দিকে এগিয়ে এসে বলল। একটু জোয়ান নয় সাজলে তো তোমার পাশে দাঁড়ানো যায়। রূপকথা কিছু বলল না, হাসলো শুধু। উৎস বলল, হয়েছে, আর হাসতে হবে না, এবার নিচে চলো, রিঙ্কি প্রায় চলে এসছে। এরপর তারা নিচে নামতেই দেখলো কনের সাজে রিঙ্কিকে। রিঙ্কির পরনে মেরুন কালারের গর্জিয়াস লেহেঙ্গা, সারা শরীরে পাথরের জমকালো কাজ, গলায় ভারী জোয়ারা সেট আর কপালে টিকলি। রিঙ্কিকে জাস্ট অপার্থিব সুন্দরী লাগছে। রূপকথা রিঙ্কির কাছে গিয়ে বলল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপু কি সুন্দর লাগছে তোমায়। রিঙ্কি মিষ্টি হেসে বলল। থ্যাংক ইউ ভাবিজান, তোমাকেও অপূর্ব লাগছে। এরপর রূপকথা রিঙ্কিকে নিয়ে তার রুমে চলে গেল। সঙ্গে বাকি মেয়েরাও গেল। কিছুক্ষণ পর বর বেশে হাজির হলো ফয়সাল। ফয়সালের পরনে দুধ সাদা শেরওয়ানি, মাথায় পাগড়ি আর হাতে তলোয়ার। বরের আভিজাত্য দেখে সবাই প্রশংসা করতে লাগলো। তবে বিয়ের আসল মজা তো শুরু হলো গেট ধরা নিয়ে। রিঙ্কির কাজিন আনিকা, পিঙ্কি, মিতু, ঋতু সবাই দল বেঁধে গেট আটকে দাঁড়িয়েছে। ফয়সালকে ভেতরে ঢুকতে হলে মোটা অঙ্কের সেলামি দিতে হবে। আনিকা বলল, ভাইয়া, খালি পকেটে এই বাড়ির মেয়ে নেওয়া যাবে না। হ্যাঁ, আগে পকেট গরম করুন। ফয়সালের বন্ধুরা অনেক দর কষাকষি করলো, কিন্তু পিঙ্কি আর ঋতু একদম নাসরবান্দা। শেষমেশ উৎসকে মধ্যস্থ করতে হলো। বেশ মোটা অঙ্কের টাকার বিনিময়ে গেট খোলা হলো এবং ফয়সাল ভেতরে প্রবেশের অনুমতি পেল। এরপর শুরু হলো মালা বদল পর্ব। রিঙ্কির ছেলে কাজিনরা মিলে তাকে উঁচুতে তুলে ধরল, যার ফলে ফয়সাল কিছুতেই রিঙ্কির গলায় মালা পরাতে পারছে না। এই খুনসুটি আর হাসাহাসিতে বিয়ের আসর জমে উঠল। অবশেষে মালা বদল শেষ হলো এবং কাজী সাহেব এসে বিয়ে পড়ানোর আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করলেন। রিঙ্কি এখন আনুষ্ঠানিকভাবে ফয়সালের অর্ধাঙ্গিনী। দুপুরের খাওয়ার আয়োজন ছিল রাজকীয়। চট্টগ্রামের আসল মেজবানি মাংস, নলা কাঞ্জি, চনা ডাল, সাদা ভাত, ডিম, রূপচাঁদা ফ্রাই, বোরহানি, পায়েস, জর্দা ভাত সহ নানা পদের আইটেম। কিন্তু বিয়ের আনন্দ দীর্ঘস্থায়ী হলো না। বিয়ের সুর বেজে উঠতেই বাড়ির পরিবেশ ভারী হয়ে এলো। আফিয়া বেগম রিঙ্কিকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠলেন। যে মেয়েটা এই বাড়িতে এতদিন প্রজাপতির মতো উড়ে বেরিয়েছে, সে আজ অন্য এক বাড়িতে চলে যাচ্ছে। বিদায় বেলায় রিঙ্কি সবার গলা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। তার বাপ চাচারাও সবাই নিজেদের শক্ত খোলস থেকে বেরিয়ে এসে চোখের পানি বিসর্জন দিতে লাগলো। সবার কান্না দেখে রূপকথার নিজের চোখও ভিজে এলো। সে ছোট হয়েও রিঙ্কির মাথায় হাত রেখে সান্ত্বনা দিল। এরপর ফয়সাল রিঙ্কির হাত ধরে গাড়িতে তুলল। গাড়ি যখন ধীরে ধীরে বাড়ির গেট পেরিয়ে যেতে লাগলো, তখন পুরো বাড়িতে এক নিস্তব্ধতা নেমে এলো।
বিয়ের সানাইয়ের করুণ সুর যেন সবার হৃদয়ে বিঁধতে লাগলো। বিয়ের এত শত আয়োজন দেখে রূপকথার মনে পড়ে গেল তার আর উৎসের বিয়ের কথা। মুহূর্তেই তার মন খারাপ হয়ে গেল। বারবার মা বাবা দাদি ভাইয়ের কথা মনে পড়তে লাগলো। আচ্ছা, কেমন আছে তারা? তারা কি এখনো রূপকথাকে মনে রেখেছে নাকি ভুলে গেছে? এমন নানান রকম অদ্ভুত চিন্তা ভাবনা এসে রূপকথার মাথায় হানা দিল। বিয়ের আনন্দ কোলাহল রেশ কাটার আগেই বিদায়ের সুর বেজে উঠল। আজ রিঙ্কির বৌভাত, অথচ আজই উৎস আর রূপকথাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হতে হচ্ছে। বাড়ির সবাই মুখ ভার করে আছে, বিশেষ করে আফিয়া বেগম আর তার হাজব্যান্ড মোস্তাব কামাল। তারা বারবার অনুরোধ করেছিলেন আরও দুদিন থেকে যাওয়ার জন্য, কিন্তু উৎস অটল। সে সবাইকে বিনয়ের সাথে জানালো, উপায় নেই, অফিসে খুব জরুরি একটা মিটিং পড়ে গেছে, আজ না ফিরলেই নয়। রূপকথা বড় এক দীর্ঘশ্বাস ফেলে নিজের গোছগাছ সেরে নিল। তার মনটা বড্ড খারাপ। এই কদিন চাটগাইয়া মেহমানদারিতে সে এক অন্য জগতে ছিল, কিন্তু উৎসের মুখের উপর কথা বলার সাহস বা সাধ্য কোনোটাই তার নেই। সবার থেকে অশ্রু সজল বিদায় নিয়ে রূপকথা যখন গাড়িতে উঠে বসলো, তার মনে হলো বুকের ভেতরটা যেন কেউ চিপে ধরেছে। গাড়ি স্টার্ট দিয়ে রাউজানের মেঠো পথ পেরিয়ে হাইওয়েতে উঠতেই রূপকথার জানলার বাইরে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছু দূর যাওয়ার পর রূপকথা খেয়াল হলো উৎস যে রাস্তায় গাড়ি চালাচ্ছে সেটা ঢাকার পথ নয়। গাড়ি হাইওয়ে ছেড়ে পাহাড়ের কোল ঘেঁষে অন্য এক পথে এগোচ্ছে। রূপকথা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, এটা তো ঢাকার রাস্তা না? উৎস স্টার্টিংয়ে হাত রেখে রহস্যময় এক হাসি দিয়ে বলল। সারপ্রাইজ। রূপকথা অবাক হয়ে বলল, তার মানে আমরা আজ ঢাকা ফিরছি না? উৎস সামনের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল। দেখোই না কি হয়। রূপকথা আর কথা বাড়ালো না। তার মন খারাপের মেঘ মুহূর্তেই উধাও হয়ে এক অদ্ভুত কৌতূহল কাজ করতে শুরু করলো। কিছু দূর যেতেই রাস্তার পাশের নেম প্লেট দেখলো, ভাটিয়ারি লেখা। রাউজান থেকে ভাটিয়ারি যাওয়ার এই পথটা রূপকথার চিরচেনা কোনো স্বপ্নের মতো লাগছে। দুপাশে দিগন্ত জোড়া পাহাড়, মাঝে মাঝে সপলির রাস্তা। জানালার কাজ নামিয়ে দিতেই পাহাড়ি হিমেল হাওয়া তার রেশমি চুল দোলা দিয়ে গেল। রাস্তার এক পাশে ঘন বন, অন্য পাশে গভীর ঘাস। রূপকথা অপলক চেয়ে রইল প্রকৃতির এই বুনো সৌন্দর্যের দিকে। অবশেষে গাড়ি এসে থামলো পাহাড়ের খাজের অবস্থিত এক মনোরম রিসোর্টের গেটে। রূপকথা গাড়ি থেকে নামতেই বড় বড় অক্ষরে লেখা দেখলো মাটিটা। নামটা দেখা মাত্রই রূপকথা বিস্ময়ে বিমুগ্ধ হয়ে গেল। সে মোবাইলে কতবার এই রিসোর্টের ছবি দেখেছে, কেয়ারিং করার স্বপ্ন দেখেছে। আজ সেই প্রিয় জায়গাটি তার সামনে মূর্ত হয়ে ধরা দিল। রিসোর্টের ভেতর প্রবেশ করতেই রূপকথা যেন বাকরুদ্ধ হয়ে গেল। চারিদিকে সবুজের সমাহার, আর তার মাঝে আয়নার মতো শান্ত লেক। তার মধ্যে আজ রূপকথা একটি অলিভ কালারের সুতির শাড়ি পরেছে। পাহাড়ের সবুজের সাথে তার শাড়ির রংটা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। তারা রিসোর্টে প্রবেশ করতেই তাদের ওয়েলকাম ড্রিঙ্কস এবং হালকা পাতলা নাস্তা দেওয়া হলো। এরপর কাউন্টার থেকে তাদের কটেজের চাবি দেওয়া হলো। এরপর কয়েকজন স্টাফ এসে তাদের লাগেজগুলো নিয়ে বলল। এরপর উৎস রূপকথার হাত ধরে লেকের ধারের একটি কাঠের তৈরি কটেজে নিয়ে গেল। কটেজের নাম খোলা জানালা। এই কটেজের বারান্দায় থেকে সরাসরি লেকের নীল জলরাশি দেখা যায়। রূপকথা মুগ্ধ হয়ে বলল, জাওয়াদ সাহেব, আমি কি স্বপ্ন দেখছি, কল্পনায় ভাসছি? উৎস হাসলো, বলল, না মিসেস জাওয়াদ, এটি কল্পনা নয়, বাস্তব। স্বপ্ন নয়, সত্যি। রূপকথা উৎসের হাত ধরে রুমের দোলনায় বসলো। এরপর উৎসের কাঁধে মাথা রেখে বলল, আপনি আমার জীবনটাকে এত সুন্দর করে সাজিয়ে তুলেছেন, অথচ এর বিনিময়ে আমি আপনার জন্য কিছুই করতে পারছি না। লাভ ক্ষতি বিনিময়ে এসব দিয়ে ব্যবসা হয়, পেশা হয়, ভালোবাসা নয়। তাই এসব ভেবে নিজেকে ছোট করো না। রূপকথা আর কিছু বলল না। এরপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারা বেরিয়ে পড়লো চারপাশটা ঘুরে দেখতে।
তারা হাঁটতে হাঁটতে রিসোর্টের একটা কর্নারে গেল। এই কর্নারটাকে দ্য হার্ট অফ মাটিটা বলা হয়। ছবি তোলার জন্য একটা প্লেস এটি। রূপকথা আর কিছুক্ষণ জায়গাতে সময় কাটালো। রূপকথা সুন্দর সুন্দর কিছু ছবি তুলল। এরপর তারা বেরিয়ে পড়ল অ্যাডভান্সের নেশায়। লেকের টলটলে পানিতে তখন দুপুরের সূর্যের সোনালি আলো খেলা করছে। উৎস একটা হলুদ রঙের কায়াক ভাড়া করলো। রূপকথা প্রথমে একটু ভয় পেলেও লাইফ জ্যাকেট পরে উৎসের সামনে কায়াকে গিয়ে বলল। উৎস যখন দু হাতে বৈঠা বাইতে শুরু করলো, রূপকথা দু হাত দিয়ে লেকের শীতল জল স্পর্শ করলো। শান্ত লেকের বুকে তাদের ছোট্ট কায়াটি যখন পাহাড়ের ছায়া ভেদ করে এগোচ্ছিল, তখন রূপকথার মনে হলো সে যেন কোনো এক রূপকথার রাজ্যে হারিয়ে গেছে। উৎস চুপচাপ রূপকথাকে দেখছে। মেয়েটা কি সুন্দর এনজয় করছে। কেয়ারিং শেষ করে রূপকথা আর উৎস কিছুক্ষণ অন্য সাইডে ঘোরাঘুরি করল। রূপকথা উৎসকে বলল, এই জায়গাটা এত সুন্দর কেন? এই জায়গার প্রশংসা তো দেখছি যত করব ততই কম হবে। বাংলাদেশের সব থেকে সুন্দর রিসোর্টগুলোর মধ্যে মাটিটা একটা। এরই মধ্যে রূপকথা জেদ ধরল সে পিজি লাইনিং করবে। পাহাড়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তারের উপর দিয়ে ঝুলে যাওয়া ভাবতেই গায়ে কাটা দিচ্ছে। উৎস প্রথমেই বারণ করে দিল, বলল, কোনো দরকার নেই এসব করার, এমনি এনজয় করো। রূপকথা তো নাছরবান্দা। সে যখন একবার বলেছে পিজি লাইনিং করবে তখন করবেই। শেষে উৎস তাকে বোঝানোর চেষ্টা করে বলল, তুমি শাড়ি পরে এসছো, শাড়ি পরে জিপ লাইনিং করা যায়? তুমি বলো। কোনো ব্যাপার না, আমি তাহলে শাড়ি চেঞ্জ করে কুর্তি পরে আসি। থাক না, দরকার কি, শাড়িতেই তো ভালো লাগছে। প্লিজ একটু জিপ লাইনিং করি না। কেন এমন করছেন? দেখুন 100% সেফটি মেনটেন করা, কিছু হবে না। শেষে উৎসুকে রূপকথার অদম্য ইচ্ছার কাছে হার মানল। রুমে গিয়ে রূপকথা শাড়ি চেঞ্জ করে একটা কালো কুর্তি পরে আসলো। রূপকথাকে যখন হার্নেস দিয়ে তারের সাথে আটকানো হলো, তখন তার বুক ঢিপঢিপ করছিল। কিন্তু যেই সে পাহাড়ের উপর দিয়ে শূন্যে ডানা মেলল, তখন তার মনে হলো সে এক মুক্ত পাখি। নিচে গভীর লেক আর চারিদিকে সবুজ পাহাড়। এই রোমাঞ্চকর অভিজ্ঞতাকে সামলে রেখে রূপকথা দু হাত মেলে বলল, হে পৃথিবী, দেখো আজ আমি কত সুখী। দেখো নিয়তি আমার সহায় হয়েছে। একটা ভুল সিদ্ধান্ত আমার জীবন বদলে দিয়েছে। এরপর একটু থেমে আবারও বলল, ভালোবাসি জাওয়াদ সাহেব, ভীষণ ভালোবাসি। তবে আফসোস, সেই শব্দ তার জাওয়াত সাহেবের কান পর্যন্ত পৌঁছালো না, কারণ ততক্ষণে সে প্রায় উপর প্রান্তে চলে গেছে। রূপকথা উৎসের কাছে আসতেই উৎস তাকে জড়িয়ে ধরে বলল, লেকের মাঝখানে গিয়ে হাত মেলেছিলে কেন? যদি পড়ে যেতে তখন কি হতো? বেশি বড় হয়ে গেছো না? রূপকথা কিছু বলল না। তাকে নিয়ে উৎসের এত চিন্তা দেখে সে খুশি হলো। এরপর আরও কিছু অ্যাডভেঞ্চার শেষে তারা কটেজে গিয়ে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে রিসোর্টের খোলা রেস্তোরাঁয় খেতে বসলো। পাহাড়ের ঢালে বসে দেশি খাবারের স্বাদ নেওয়াটাই অন্যরকম। পাতে এলো গরম গরম ধোয়া ওঠা সাদা ভাত, লেকের তাজা মাছের দো পেঁয়াজা, আর পাহাড়ি মুরগির ঝাল ভুনা। সাথে ছিল রকমারি ভর্তা আর ঘন ডাল। পাহাড়ের নির্মল বাতাসে এই খাবারের স্বাদ নিঃসন্দেহে অমৃত। খাবার শেষ করে তারা রুমে এসে বিছানায় গা এলিয়ে দিল। রূপকথা উৎসের বুকে মাথা রেখে বলল, এই জায়গাটা তো সুন্দর কেন? আচ্ছা, আমরা এখানে কয়দিন থাকবো? কাল সকালে বা বিকেলে চলে যাব। রূপকথা আর কোনো প্রশ্ন করল না। চুপচাপ মাথা রেখে শুয়ে রইল উৎসের বুকে। সন্ধ্যা ঘনিয়ে আসতেই রিসোর্টের চারপাশটা মায়াবী হয়ে উঠল। পাহাড়ের আড়াল থেকে যখন সূর্যটা লেকের পানিতে ডুবে গেল, তখন আকাশটা সিঁদুরে লাল হয়ে উঠল। রূপকথা তখন উৎসের কাঁধে মাথা রেখে বারান্দায় বসে রইল। দূরে ঝিঝি পোকার ডাক আর লেকের পানিতে চাঁদের প্রতিফলন, সব মিলিয়ে এক অপার্থিব পরিবেশ। রূপকথা বলল, চট্টগ্রাম আমার স্বপ্নের থেকেও বেশি সুন্দর। উৎস মনে মনে কিছু একটা ভেবে হাসল, তবে কোনো উত্তর দিল না। ভাটিয়ারির নির্জন পাহাড়ের কোলে মাটিটা, রিসোর্টের রাতের পরিবেশটা এক কথায় অপার্থিব। দিনের সেই রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার শেষে রাত নামতেই পুরো রিসোর্ট যেন এক শান্ত
রহস্যময় চাদরে ঢাকা পড়ল। রূপকথা আর উৎস নাস্তা করে তাদের কাঠের কটেজের বারান্দায় এসে বসলো। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কেবল রিসোর্টের সরু পথগুলোতে বসানো টিমটিমে হলদেটে আলো আর কটেজের গায়ে লাগানো ছোট ছোট টুনি লাইটগুলো জোনাকির মতো জ্বলছে। সামনে বিশাল লেকটি এখন আর নীল নয়, বরং নিকষ কালো এক আয়নার মতো স্থির হয়ে আছে। সেই নিথর জলে আকাশের রূপালি চাঁদের প্রতিফলন পড়ছে, যা মাঝে মধ্যে হালকা বাতাসে কেঁপে উঠছে। আজ পূর্ণিমা, তাই চাঁদের সৌন্দর্য আরো হাজার গুণ বৃদ্ধি পেয়েছে। পাহাড়ের গায়ে ঘন জঙ্গল থেকে ভেসে আসছে নাম না জানা ঝিঝি পোকার এক টানা সুর, যা রাতের নিস্তব্ধতাকে আরো গভীর করে তুলছে। মাঝে মাঝে দূর থেকে কোনো নাম না জানা পাহাড়ি পাখির ডাক ভেসে আসছে, যা রূপকথার মনে এক অদ্ভুত রোমাঞ্চ তৈরি করছে। পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে আসা বাতাস এখন বেশ ঠান্ডা। সেই বাতাসে মিশে আছে ভেজা মাটি আর বুনো লতাগুলোর এক সতেজ ঘ্রাণ। উৎস রূপকথার পাশ থেকে উঠে কটেজের কোণের মৃদু আলোটি নিভিয়ে দিল। মুহূর্তেই তাদের চারপাশ জোনাকিদের রাজত্ব শুরু হলো। রূপকথা বারবার জোনাকি পোকাগুলো ধরতে চাইল, তবে উৎস বাধা দিল, বলল, জোনাকি পোকা হলো এক ধরনের ভালোবাসা, আর ভালোবাসা কখনো কাছে বন্দী হয় না, মুক্ত আকাশের পাখি হয়। রূপকথা আর জোনাকি পোকা ধরার আবদার করলো না, শুধু পোকাগুলোর সঙ্গে খেলতে লাগলো। আর এই সুন্দর মুহূর্তটাকেই মোবাইলে ধারণ করছে উৎস। ঝোপঝাড়ের ভেতর থেকে শত শত জোনাকি জ্বলে উঠছে আর নিভছে, যেন আকাশের তারাগুলোই নিচে নেমে এসেছে তাদের সঙ্গ দিতে। রূপকথা উৎসের কাঁধে মাথা রেখে আকাশের দিকে তাকালো। শহরের ধুলোবালি মাখা আকাশে যা দেখা যায় না, এখানে সেই অজস্র নক্ষত্র আজ যেন অনেক বেশি উজ্জ্বল। রাত 11টা। উৎস মোবাইলে কিছু করছিল আর রূপকথা তার পাশে শুয়ে রিলস দেখছিল। এমন সময় সে উৎসকে বলল, আজকে কি ডিনার করব না? করবো তো। কখন? উৎস উঠে লাগেজ থেকে একটা শপিং ব্যাগ বের করে রূপকথার হাতে দিয়ে বলল। তৈরি হয়ে নাও। রূপকথা কিছু বুঝলো না, তারপরও শপিং ব্যাগটা হাতে নিল। এরপর শপিং ব্যাগটা খুলে দেখলো এতে একটা কালো শাড়ি আছে, সঙ্গে ম্যাচিং অর্নামেন্টস আর খোপায় গোজার জন্য 3টা কালো গোলাপ। রূপকথা অবাক হলো, তার বিশ্বাস হচ্ছে না জিনিসগুলো উৎস নিজে পছন্দ করে তার জন্য কিনেছে। উৎস রুম থেকে যেতেই রূপকথা রেডি হতে শুরু করলো। রূপকথা খুব সুন্দর করে সাজলো। কিছুক্ষণ পর সে পুরোপুরি রেডি হয়ে আয়নায় নিজেকে পুরোপুরিভাবে দেখলো। তারপর আর কি, বরাবরের মতো এবারও সে নিজের প্রেমে পড়ে গেল এবং নিজের সৌন্দর্যের প্রশংসা করতে ভুলল না। রূপকথা আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। এমন সময় রুমের আলো নিভে গেল। চারপাশে তাকিয়ে দেখলো ঘন অন্ধকার। রূপকথা কিছুক্ষণ গলা ছাড়িয়ে উৎসকে ডাকলো, কিন্তু কারো কোনো সাড়া শব্দ নেই। সে যে জায়গায় দাঁড়িয়েছিল তার থেকে একটু দূরে কটেজের দরজা। রূপকথা ভয়ে ভয়ে উঠে কটেজের দরজার কাছে গেল। এরপর দরজা খুলতেই কেউ তাকে উল্টো ঘুরিয়ে চোখে কাপড় বেঁধে দিল। রূপকথা তখনও বুঝতে পারল না সামনে তার জন্য কি অপেক্ষা করছে। শুভ জন্মদিন আমার প্রণয়পূর্ণা, আমার ভালোবাসা। কিভাবে অন্যকে স্পেশাল ফিল করাতে হয় তা আমার জানা নেই, কখনো চেষ্টাও করিনি, তবে আজকে চেষ্টা করলাম। জানি না কতটুকু সফল হয়েছে। চারপাশের এত সুন্দর সাজানো মনোরম পরিবেশ দেখে খানিকের জন্য থমকে গেল রূপকথা। প্রথমে ওভাবে কেউ চোখ বন্ধ করায় ভয় পেয়ে গিয়েছিল সে। পরক্ষণে উৎসের পারফিউমের ঘ্রাণ নাকে আসতেই সে বুঝতে পারল এটা তার জাওয়াত সাহেবের কাজ, তাই চুপ হয়ে গেল। এরপর উৎস তাকে পাজা কোলে করে এখানে নিয়ে এলো। উৎস রূপকথার সামনে কালো গোলাপের তোড়া হাতে হাঁটু গেড়ে বসলো। সে রূপকথাকে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি হলো, খুশি হওনি তুমি? রূপকথা কিছু না বলে উৎসের হাত থেকে গোলাপের তোড়াটা নিল। এরপর উৎস দাঁড়াতেই রূপকথা তাকে শক্ত করে জড়িয়ে ধরল, বলল, প্লিজ আজকে অন্তত স্বীকার করুন আপনি শুধু আমার। আপনার ভালোবাসা পাওয়ার অধিকার শুধুই আমার।
আপনার সবটুকু জুড়ে শুধু আমার রাজত্ব চলবে, প্লিজ স্বীকার করুন, আমি শুনতে চাই। উৎস রূপকথাকে ছেড়ে দাঁড়ালো, এরপর দু হাত মেলে চিৎকার করে বলল, স্বীকার করলাম, আমি শুধু তোমার। আমার ভালোবাসা পাওয়ার অধিকার শুধু তোমার। আমার সবটুকু জুড়ে শুধু তোমার রাজত্ব চলবে। আমার এই হৃদয়ের মালিকানা তোমার। আর কি শুনতে চাও বলো। বলুন ভালোবাসেন। শোনো পৃথিবী, আমিও প্রেমে পড়েছি এক প্রণয় পূর্ণার, যার আগমন ছিল আমার জীবনের ধূমকেতুর মতো, যার আগমনে আমার জীবনে প্রণয় বর্ষণ হয়েছিল, যার আগমনে আমার পরিত্যক্ত হৃদয়ে কারো বসবাসযোগ্য স্থান হয়েছিল। উৎসের বলা প্রত্যেকটা বাক্য রূপকথার মস্তিষ্কে গিয়ে লাগছিল। তার মনে হচ্ছিল পৃথিবীতে তার চেয়ে সুখী আর কেউই নেই। এই মুহূর্তে ভীষণ কান্না আসছে তার, তবে এই কান্না দুঃখের নয়, সুখের। রূপকথা উৎসকে জড়িয়ে ধরে বলল, আমার মনে হচ্ছে আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ, খুশিতে মনে হয় মরেই যাব। উৎস হাসলো, বলল, আচ্ছা ঠিক আছে, আগে কেকটা কাটো, তারপর দুজন একসঙ্গে মরবো। এরপর দুজন মিলে কেক কেটে একজন আরেকজনকে খাইয়ে দিল। উৎস আজ রূপকথার সঙ্গে ম্যাচিং করে কালো পাঞ্জাবি পরেছে। কেক কাটার শেষে উৎস বলল, আরও সারপ্রাইজ আছে, চোখ বন্ধ করো। রূপকথার চোখ বন্ধ করলো। এরপর উৎস আবারও তাকে পাজা কোলে করে হাঁটা ধরলো। কিছুক্ষণ পর উৎস তাকে কোল থেকে নামিয়ে দাঁড় করালো, বলল, চোখ খুলো, চলে এসছে। চোখ খুলতেই রূপকথা চমকে গেল। খুশিতে আত্মহারা হয়ে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। লেকের পাশে উৎস ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করেছে। রূপকথা ভাবতেই পারছে না মানুষটা এত রোমান্টিক কবে হলো, সে টেরই পেল না একটুকু। উৎস রূপকথার হাত ধরে তাকে একটা চেয়ারে বসালো। এরপর উৎস রূপকথার প্লেটে সাজিয়ে দিল তার সামনে। অন্যদিকে রূপকথা চুপচাপ উৎসকে দেখছে, ভাবছে ইনি কি সেই গম্ভীর স্বল্পভাষী উৎস জাওয়াত। এরই মধ্যে রূপকথা খেয়াল করলো আশেপাশে হালকা সাউন্ডে গান শোনা যাচ্ছে। ডিনার শেষ করে রূপকথা উৎসের হাত ধরে রুমে আসতেই আরেক দফা চমকালো। পুরো রুম মোমবাতি আর গোলাপ দিয়ে সাজানো। উৎস দরজা লাগিয়ে রূপকথার পেছনে এসে দাঁড়ালো। এরপর পেছন থেকে রূপকথার কোমর জড়িয়ে ধরে তার কাঁধে থুতনি ঠেকালো। রুমের পরিবেশ দেখে রূপকথা কিছু একটা আন্দাজ করে লজ্জায় কাঁপতে লাগলো। উৎস রূপকথার কানের কাছে মুখ এনে বলল, ভয় পাচ্ছ? না পাচ্ছ, তোমার শরীর কাঁপছে। না, ভয় পাচ্ছি না, শরীর এমনি কাঁপছে। উৎস রূপকথাকে ছেড়ে তার সামনে এসে দাঁড়ালো। এরপর হাঁটু গেড়ে বসে একটা রিং বের করে রূপকথার বাম হাতের অনামিকায় পরিয়ে দিয়ে আঙ্গুলে একটু চুমু খেলো। উৎসর স্পর্শে রূপকথার সারা শরীরে বিদ্যুৎ চলে গেল। কাঁপাকাঁপির মাত্রা বেড়ে গেল কয়েক গুণ। কিন্তু সে মনে মনে ঠিক করে রেখেছে আজ কিছুতেই সে উৎসের মনে কষ্ট দেবে না। উৎস যা বলে তাই শুনবে। উৎস কোনো আবদার করলে সেটাও পূর্ণ করবে। রাবেয়া বেগম একবার বলেছিল, স্বামীর মনে কষ্ট দিলে আল্লাহ বরদোয়া দেয়। স্বামী কাছে আসতে চাইলে তাকে বাধা দিলে আল্লাহ নারাজ হয়। সম্পর্কের ভিত্তি নড়বড়ে হয়। সেই কথা মাথায় রেখেই রূপকথা এক বুক সাহস নিয়ে আজ এখানে দাঁড়িয়ে আছে। উৎস রূপকথার সামনে দাঁড়িয়ে তার হাত ধরে চোখে চোখ রেখে বলল, মিসেস রূপকথা জাওয়াত। জি। উৎস রূপকথার কপালে কপাল ঠেকিয়ে বলল, অধিকার বোধ আর ভালোবাসার দোহাই দিয়ে যদি একটু গভীরভাবে ছুঁয়ে দেয়, তবে কি রাগ করবেন? রূপকথা কিছু না বলে উৎসকে জড়িয়ে ধরল। উৎস বলল, তোতা পাখি, জি। কিছু বলো। কি বলবো? ভালোবাসি বলো। ভালোবাসি। আবার। ভালোবাসি। আরেকবার। ভীষণ রকম ভালোবাসি। উৎস রূপকথার নাকে নাক ঘষে ঠোঁটে ঠোঁট শুয়ে দিল। এরপর তাকে পাজা কোলে করে বিছানায় শুয়ে দিল। আজ তাদের মাঝে কোনো দেওয়াল নেই, নেই কোনো প্রতিবন্ধকতা, আছে শুধু ভালোবাসার স্বীকৃতি দেওয়ার এক অদম্য লোভ। আজ তারা একে অপরকে ভালোবাসার চাদরে জড়িয়ে নিল। আর তাদের ভালোবাসার সাক্ষী হলো মাটিটার খোলা জানালার প্রতিটি কোণ। সমাপ্ত।